নতুন রাজনৈতিক বাস্তবতায় এবার দেশে উদযাপিত হয়েছে ঈদ উল ফিতর। গত সপ্তাহ জুড়েই আমরা যেমনটি দেখেছি, সারা দেশেই বিরাজ করেছে ঈদের আমেজ। আজ ছুটি শেষে আবারও কর্মমুখর হয়ে উঠেছে পুরো দেশ। ঈদের পরে রাজনীতি কোন পথে? সাম্প্রতিক সময়ে আমরা যেমনটি দেখেছি, রাজনীতির প্রধান আলোচ্য বিষয় ছিল নির্বাচন ও সংস্কার। তবে এবার সে আলোচনায় যুক্ত হয়েছে ভূ রাজনীতি এবং আন্তর্জাতিক নানা ইস্যু। এসব নিয়ে আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাস জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। ভূ রাজনীতি, বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্পর্ক, এই শিরোনামে আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, ভূ রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি বলছিলাম যে নির্বাচন সংস্কার দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে প্রধান আলোচ্য বিষয়, কিন্তু সাম্প্রতিক সময় আমরা যেমনটি দেখছি যে আন্তর্জাতিক নানা ইস্যু কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। যদি আমি একটি বিষয় আপনার সামনে তুলে ধরি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন, যাকে বাণিজ্য যুদ্ধ হিসেবে বিবেচনা করছে অনেক দেশ। ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 37% করা হয়েছে। কি প্রভাব পড়তে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভির দর্শক শ্রোতা মণ্ডলীকে। আমরা ট্রাম্পকে এই শতকের মোহাম্মদ বিন তুগলক বলতে পারি। এর আগের বার যখন তিনি ক্ষমতায় এসেছিলেন তখন অনেক কিছু ঘোষণা দিয়েছিলেন, অনেক কিছু করতে গিয়েছেন, এবং সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে ক্যাপিটাল হিলে, এটা কিন্তু মার্কিন গণতন্ত্রের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়। সেখানে আপনি জানেন অনেক সহস্র মানুষ ওখানে মহড়া দিয়েছে বা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত মার্কিন সশস্ত্র বাহিনীর হস্তক্ষেপে এটা থেকে উদ্ধার পাওয়া গেছে। তো এবার ক্ষমতায় আসার আগেই সে কিছু আজগুবি তথ্য বা অনেক ধরনের ভয়ানক ভয়ানক ঘোষণা দিচ্ছিলেন, যে গাজা যুদ্ধ, মানে প্যালেস্টাইনদের উপর যুদ্ধ, এটা বন্ধ করবেন, ইউক্রেন যুদ্ধ শেষ করবে, ইত্যাদি ইত্যাদি। দীর্ঘদিন ধরে বাণিজ্য ঘাটতি এবং শিল্প সুরক্ষার নামে ট্রাম্প বলে আসছিলেন যে ট্যারিফ এটা বাড়াবেন। তো এটা সর্বশেষ গত সপ্তাহের যে ঘোষণাটা এলো, তাতে বাংলাদেশের যে রেডিমেড গার্মেন্টস, অ্যাপারেলস, এর উপরে প্রায় 37% ট্যারিফ বাড়িয়েছে। কিন্তু এখানে সবচেয়ে বেশি ট্যারিফ বাড়িয়েছে কিন্তু আপনার ভিয়েতনামের উপরে। ভিয়েতনামের হচ্ছে 49%, আর এরপর হচ্ছে কম্বোডিয়া হলো 46%, বাংলাদেশ হচ্ছে তৃতীয়। আমাদের পরে আছে ইন্দোনেশিয়া 32%, এবং সবচেয়ে কম হচ্ছে ভারতের 26%। এখন এটার প্রতিক্রিয়া কি হতে পারে? মার্কিনদের কাছে পৃথিবীর কিন্তু ফ্যাশন ওয়্যার, যেটা রেডিমেড গার্মেন্টসের, যেটা ফ্যাশন পোশাক আমরা বলি, এইটা এবং ফুটওয়্যার, এটার 1 নম্বর দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। খুবই অবাক বিষয় সেটা হচ্ছে যে তাদের যে প্রোডাকশন ফ্যাশন ওয়্যার, এটা 2.5%, এবং ফুটওয়্যার হচ্ছে 1%। এটা অন্যতম কারণ হচ্ছে সস্তা শ্রমিক যেখানে বেশি পাওয়া যাবে সেখান থেকে তারা ইম্পোর্ট করবে। তো রেডিমেড গার্মেন্টসে যেমন চায়নার পরে বাংলাদেশের অবস্থান, তো আমরা এখানে অ্যাপারেলসের আমাদের যে বাজার আছে, এইটা একটা বড় ধরনের সংকটে পড়বে। কি হচ্ছে যে আগে যদি 37% ট্যারিফ বাড়ানো হয়, তাহলে আগে যেটা আপনার $40 কিনতো, এখন প্রায় এটা $72-73 কিনতে হবে। মানে বাংলাদেশি পণ্যটা মার্কিন বাজারে এটার দাম প্রায় দ্বিগুণের কাছাকাছি। সেখানে বাংলাদেশের রপ্তানির জন্য একটা বড় ধাক্কা। রপ্তানির জন্য এটা ধাক্কা আমরা বলবো, বিশেষ করে আমি ধাক্কা মনে করতাম না, কিন্তু এই যে ট্যারিফটা বাড়ালো, এতে কিন্তু 2টা দেশ ক্ষতিগ্রস্ত হবে বেশি করে। একটা হচ্ছে গিয়া শ্রীলঙ্কা, আর একটা হচ্ছে বাংলাদেশ। কারণ এই 2টা দেশে কিছুদিন আগে যে রাজনৈতিক পট পরিবর্তন হলো, যে বিক্ষোভ আন্দোলন, তাতে কিন্তু অনেক ক্ষতি হয়েছে উভয় দেশে একদম গ্র্যান্ড জিরোতে চলে আসছিল এটার মানে সব কিছু। তো সেখান থেকে এই 2টা দেশ বড় ধরনের ধাক্কার মুখোমুখি হবে। কিন্তু আমি একটা জায়গায় আশান্বিত, সেটা হচ্ছে যে বাংলাদেশের অ্যাপারেলসের বা ফ্যাশন ওয়্যারের যে ডিমান্ডটা ইউএসএতে আছে, এটা কিন্তু কোনো দেশের নাই। এমনকি ইন্ডিয়ান ভারতীয় ফ্যাশন ওয়্যারের চাহিদা এত না, পছন্দ করে না, এটা ঠিক। সুতরাং ভারত যতটা না ক্ষতিগ্রস্ত হবে, তার থেকে বাংলাদেশ যে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমি এটা মনে করছি। বিকজ যেহেতু চাহিদা আছে,
সুতরাং এটার সরবরাহ করতে বাধ্য। তো আমরা এটা দেখলাম যে বাংলাদেশ সরকার যথাযথভাবে এটার উপর পদক্ষেপ নিয়েছে এবং এটা নিয়ে কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশি ব্যবসায়ীরাই যে চিন্তিত তা কিন্তু নয়, এটা নিয়ে পুরা মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী তারাও এটা মানে এটার বিপক্ষে। এই তুগলকি কাণ্ড যেটা বললাম যে অভিবাসন নীতি সহ একাধিক বিষয়ে যে হঠকারী সিদ্ধান্ত ট্রাম্প একের পর এক দিয়ে যাচ্ছেন, এটা কিন্তু মার্কিন অনেক নাগরিক সাধারণ মানুষও পছন্দ করছে না। মানে গতকালকে এবং আজকে টোটাল 1200 আন্দোলন হয়েছে, এটা নিয়ে হ্যান্ডস আপ ইতিমধ্যে অনেক অর্থ সহায়তা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ ট্রাম্প হচ্ছে জাত ব্যবসায়ী মানুষ, যেখানে দেখবে পয়সা সাশ্রয় করা যায়, সেটা যুদ্ধ হোক ব্যবসা হোক সব ক্ষেত্রেই সে এটা মানে এইদিকে সে কার্টেলটা করবে। তো আমরা যেটা আশাবাদী সেটা হচ্ছে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে যে এটা আন্দোলন বিক্ষোভ চলছে, সেটা আশা করি একটা মানে ট্রাম্পকে কিছুটা হলেও মানে এটা এই ট্যারিফের হারটা কমিয়ে আনতে বাধ্য করবে। দ্বিতীয়ত হলো ইতোমধ্যে আমাদের দিক থেকে বাংলাদেশ থেকে যেটা করা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং অলরেডি করেছে। এই সরকারকে আমি অত্যন্ত বিচক্ষণতার সাথে দেখেছি যে তারা অলরেডি জরুরি মিটিং করে সম্ভবত উইদিন এ ডে অর টু মার্কিন প্রশাসনের সাথে যোগাযোগ করছে এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব ইতিমধ্যে জানিয়েছে যে আমি আশাবাদী 48 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রকে দুটি চিঠি দেওয়া হবে এবং সেই সঙ্গে 37% শুল্কের বিষয়টি পর্যালোচনার জন্য আবেদন করা হবে। এবং তিনি যেমন আরও জানা গেছে যে পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন পণ্যের শুল্ক কমাবে বাংলাদেশ, 30 থেকে 35টি পণ্যের শুল্ক ছাড় দিতে পারে বাংলাদেশ। এই ধরনের পদক্ষেপগুলোর পর্যালোচনা বিবেচনায় কি ট্রাম্প তার সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করবে? না, ট্রাম্প সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দুটো কারণ। একটা হচ্ছে বাংলাদেশি পোশাকের যে চাহিদা, এটার থেকে তো মার্কিনীদের ফেরাতে পারবে না, তারা পছন্দ করে, যে কোনো মূল্যে তারা নিতে চাইবে। আমরা এখানে পাল্টা ঘোষণা দিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের মতো কিছু করতে পারবো না, এটা ঠিক। মানে আমরা যদি পাল্টা ঘোষণা যাই কন্টিনেন্টাল সিস্টেমের মতো যে ঠিক আছে তোমরা যদি এটা করো আমরা এটা করবো, তাতে আমরা কিন্তু কুলে উঠতে পারবো না। আমাদের যে জায়গাটাকে এমফাসাইজ করতে হবে যে তোমাদের জনগণের কাছে আমাদের এই পোশাকের চাহিদা, মানে তোমরা যদি এখন কোনোভাবে এটা বাড়িয়ে দাও এবং আমরা যদি এটা মার্কেটে সাপ্লাই করতে না পারি, তাহলে এটা কিন্তু শুধু আমাদের অর্থনৈতিক ক্ষতি হবে তা না, তোমাদের জনগণও কিন্তু এটাতে মানে বিরাগ ভাজন হতে পারে তোমাদের উপরে। সুতরাং এই একটা বিষয় যদি বোঝানো সম্ভব হয়, আই এম শিওর যে বাংলাদেশ এটা করতে পারবে। এবং আমরা খুবই আশাবাদী যে অধ্যাপক ইউনূসের মতো একজন বিশ্ব প্রভাবক মানুষ, এরকম বিশ্ব নেতৃত্বের মানুষ যখন যোগাযোগ করবে কিছুটা হলেও এটা কমবে। বাট আমাদের কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নাই। তা আমরা যদি আতঙ্ক দিয়ে তাহলে কম্বোডিয়া বা ভিয়েতনামের কি হবে, যাদের 49% বা 46%, শুধু তারাও তো এটা একইভাবে মোকাবেলা করছে। শুধু আমি আশা করি যে আমাদের দুটো অ্যাডভান্টেজ আছে, একটা হচ্ছে প্রফেসর ইউনূসের মতো অত্যন্ত প্রভাবশালী একজন মানে স্টেটসম্যান, আর দ্বিতীয়ত হলো বাংলাদেশি পোশাকের মানে অসমান্তরাল চাহিদা মার্কিন বাজারে। এটা কিন্তু যতই বলুক না, মানুষ যেটা পছন্দ করে সেটা থেকে কিন্তু ফিরিয়ে আনা অনেক সময় এই জনগণের চাহিদার কথা চিন্তা করে সরকার অনেক ক্ষেত্রে নমনীয় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। ট্রাম্পের ক্ষেত্রে এটা হবে বলে আমরা আশা করছি। বাট এটা যদি না হয়, এটা আমাদের জন্য আতঙ্কিত হওয়ার বোধহয় কিছু নাই। আমরা যদি অল্প দিনের মধ্যে বুঝতে পারবো, যদি পোশাকের চাহিদা থাকে এটা আমাদের জন্য বুমেরাং হতে পারে, হিতে আমাদের জন্য বিপরীত হতে পারে। দেখা গেল যে অন্য দেশেরটা নিচ্ছে না, আমাদের চাহিদা আরও বেড়ে গেছে। সুতরাং একটু ধৈর্যের সাথে মোকাবেলা করলে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো বিষয় আমি দেখছি না এই মুহূর্তে। সম্প্রতি 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হলো। বাংলাদেশের এই সম্মেলন থেকে আসলে প্রাপ্তিটা কি? বাংলাদেশের বিমস্টেকের যেটা মানে এটা তো বঙ্গোপসাগর অঞ্চলীয় একটা মানে একটা সমন্বয়ের একটা সভা, যেখানে বঙ্গোপসাগরীয় অঞ্চলের যে দেশগুলি, এখান থেকে আমি দুই তিনটা জিনিসের দিকে একটু দৃষ্টিপাত করতে চাই। প্রথম যেটা অর্জন আমি মনে করি যে প্রফেসর ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠক, এবং সেখানে যে আলোচনাগুলি হয়েছে সেই আলোচনাগুলি আমার কাছে খুবই ইতিবাচক মনে হয়েছে। এবং আমি স্পষ্ট দেখতে পেলাম যে নরেন্দ্র মোদী প্রফেসর ইউনূসকে একটা মেসেজ দিয়েছেন যে ঢাকা দিল্লির সম্পর্ক হবে জনকেন্দ্রিক, মানুষের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক। আমি অত্যন্ত বিস্মিত হয়েছে যে ভারতের মতো একটি কূটনৈতিক মানে ম্যাচিউর দেশ বা একটা গণতান্ত্রিক দেশ এত সময় কেন নিল এই জিনিসটা রিয়ালাইজ করতে। দিন শেষে কিন্তু তাদের এই রিয়ালাইজেশন এসছে। এখন ভারত বুঝতে পেরেছে যে আসলে এটা কোনো বিকল্প নয়, এবং এটাও উল্লেখ করেছে নরেন্দ্র মোদী, এটা উল্লেখ করেছেন এবং তিনি জানিয়েছেন প্রফেসর ইউনূসকে, যেটা যেন বাংলাদেশের মানুষকে জানানো হয় যে কোনো দল কোনো ব্যক্তি কেন্দ্রিক সম্পর্ক দিল্লি করতে চায় না। এই কথাটাই তো আমরা প্রথম থেকে বলে আসছি। এইটা যদি রিয়েলাইজেশন প্রথম থেকে ভারতের হতো তাহলে কিন্তু এত জল ঘোলা হতো না। এটা লগর হেডেড, মানে একেবারে মানে কি বলবো, একদম গিরিখাতের
কর্নারে গিয়ে পৌঁছেছে এমন একটা সম্পর্ক, বলতে গেলে একেবারে জিরো লেভেলের একটা ডিপ্লোম্যাটিক রিলেশন, টানাপোড়েনটা এমন এমন খারাপ পর্যায়ে চলে গেছে। সেখান থেকে এই দুই শীর্ষ নেতার মুখোমুখি বসা এবং এই যে রিয়ালাইজেশন, তারা যে বার্তা দিয়েছে, আমরা আগাগোড়াই বলে আসছি যে ভারত বৃহত্তম প্রতিবেশী দেশ, তাদের সাথে সম্পর্ক আমাদের ভালো রাখতেই হবে। তারাও চাইবে, মানে কেন কেন চাইবে তারা? বিকজ ভারতের বাংলাদেশ ছাড়া দ্বিতীয় কোনো বন্ধু নাই। সো এই একটা বিষয়ে দ্বিপাক্ষিকভাবে যদি সম্পর্কটা রাখা যায় তাহলে উভয় দেশ এখানে উপকৃত হবে। শুধু আমরা একটা কথাই বলে আসছি যে এতদিন যেভাবে ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল, যে দৃষ্টিতে ভারত বাংলাদেশ, ওই চশমা পরিবর্তন করতে হবে, ওই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে যে এটা কোনো মানে সাবসার্ভিয়েন্ট কোনো দেশ না, কোনো অংশ না, যা বলবো তাই মেনে নেবে। ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে উইন উইন সিচুয়েশন হলে তবেই শুধু ভারত বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নেওয়া সম্ভব। এতদিন যা হয়েছে স্বাধীনতার পর থেকে অদ্যাবধি 5ই অগাস্ট আপনার 2024 পর্যন্ত যে সম্পর্কটা ছিল, এটা সবসময় ছিল উইন লুজ, এবং উইনটা হচ্ছে ভারতের পক্ষে এত অ্যাব্রাপ্টলি, ভারতের পক্ষে যদি 90% সুযোগ গেছে, বাংলাদেশের পক্ষে আসছে 10%। এবং অনেক জায়গায় আমরা এটা একাধিকবার আলোচনা করেছি, এটা কোনো দ্বিপাক্ষিক পররাষ্ট্র সম্পর্ক হতে পারে না। তো এই জায়গাটা যদি ভারত রিয়েলাইজ করে যে না, আমরা উইন উইন সম্পর্কে আসব এবং জনগণ দুই দেশের জনগণই হবে এই সম্পর্কের মূল ভিত্তি, তাহলে অনেক কিছু শিথিল হয়ে আসবে এবং সহজ হবে বলে আমি মনে করছি। এবং এর পরবর্তী যেটা হওয়া উচিত, অতি শীঘ্র হয় প্রফেসর ইউনূস ভারতে যাবেন অথবা নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবেন, তাহলে কিন্তু যে বরফ গলতে শুরু করেছে, এটা কিন্তু অনেকটাই স্বাভাবিক পর্যায়ে আসতে পারে। আমি বলতে পারেন যে কেবল শুরু হয়েছে, পর্দা কেবল উন্মোচন হয়েছে দ্বিপাক্ষিক সম্প্রীতির সম্পর্কের ক্ষেত্রে। এটা কিন্তু অনেক দূর এগিয়ে যদি নিতে যেতে হয়, তাহলে কিন্তু আরও বেশি সহনশীল হতে হবে, আরও বেশি সহানুভূতি এবং সহমর্মিতার সম্পর্ক আসতে হবে। এখানে কিছু ব্যাপার আসছে যে যে আমাদের ডিপোজড প্রাইম মিনিস্টার সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দিবে কি দিবে না, এই বিষয়গুলি আমার মনে হয় যে খুব একটা স্বস্তির কোনো বিষয়ে দাঁড়াবে না। কারণ আমি যেটা মনে করি, দ্বিপাক্ষিক বৈঠক প্রসঙ্গে কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিবও জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে কথা বলার সময় মোদী নেতিবাচক ছিলেন না। এবার কি প্রত্যর্পণ ইস্যুতে আমরা আশাবাদী হতে পারি? নেতিবাচক ডিপ্লোম্যাটিক্যাল না হওয়ারই কথা, কিন্তু আমি যেটা বুঝি কোনো অবস্থাতে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না। বিকজ সামনে নির্বাচন হচ্ছে, নির্বাচনে শেখ হাসিনাই হচ্ছে ভারতের ট্রাম্প কার্ড, এটাকে কাজে লাগাবেই। সুতরাং এটা ডিপ্লোম্যাটিক্যালি কোনো সময় একটা দেশ যখন কোনো কিছু বলে, কিছু অবজেক্টিভ সেট করা থাকে, কিছু থাকে স্টেটেড অবজেক্টিভ, কিছু থাকে হিডেন অবজেক্টিভ তো কখনো বলবে না। সো আমি যেটা মনে করি যে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসাটা এটা একটা এখনো অলিক বিষয়। এটাকে আনতে হলে অনেক দূর, অনেক খড়কুটো পুরাতে হবে, অনেক মানে ঝুঁকি ঝামেলার মধ্যে ভিতর দিয়ে যেতে হবে। এটা খুব সহজ বিষয় নয়। যদিও তারা মানে নেতিবাচক প্রকাশ করেনি, ইতিবাচক তো করেনি, এরকম সুস্পষ্ট ঘোষণা দেন যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশ যখন চাইবে আমরা শেখ হাসিনা, এই কথা তো বলছে না। সুতরাং এখানে একটা বড় ধরনের একটা গ্যাপ আছে, যেটাকে ডিপ্লোম্যাটিক্যালি বুঝে নিতে হবে। যে কোনো কূটনৈতিক সচেতন মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ এটা খুব সহজেই বুঝতে পারবেন। তবে আপাতত ফেরত দিচ্ছে না, এটা আমি মোটামুটি নিশ্চিত। এবং প্রেস সচিবের বক্তব্য ক্ষতিকর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এমনটি প্রচার করেছে ভারতীয় একাধিক মিডিয়া। দুই দেশের বক্তব্য কি বিপরীতমুখী? দুই দেশের বক্তব্য বিপরীতমুখী আমি বলছি না, তবে ভারতীয় গণমাধ্যম কোনো চ্যানেল অত্যন্ত নেগেটিভভাবে এই জিনিসটাকে প্রচার করে। যেমন আমি কোন একটা চ্যানেলে দেখলাম, সম্ভবত আর বাংলা, সেখানে মানে এমনভাবে প্রফেসর ইউনূসকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে যে মানে ভাবখানা যে একটা স্টেজ রেডি হয়েছিল এবং প্রফেসর ইউনূস কোনো রকম দরজা দেখছে খোলা, দৌড় মারে গিয়ে দেখা করতে গেছেন, এরকম। সো এটা কিন্তু সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে রাষ্ট্রীয় একটা দায়িত্ব আছে। ভারতের উচিত হবে, বাংলাদেশের উচিত হবে যে গণমাধ্যমগুলি বা যারা নেতিবাচক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এ ধরনের মন্তব্য, তাদেরকে কিন্তু কড়া শাসনে আনতে হবে। আমরা কিন্তু ভারতের দিক থেকে এতদিন ধরে বলে আসছি যে তাদের অনেক চ্যানেলে বা অনেক গণমাধ্যমে এই ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে অত্যন্ত হীনমন্য বা আন্ডারমাইন করে, মেলাইন করে বাংলাদেশকে নিয়ে যে কথাগুলি বলছে, প্রফেসর ইউনূসকে বলছে, এটা ঠিক না। এটা কোনো যদি স্টেট যদি মনে করে যে আমরা তো গণতান্ত্রিক দেশ, দিস ইজ ননসেন্স। এটা আমরা বুঝি, এটা ওয়ার্ল্ড মিডিয়া সবাই, এবং জানেন যে ভারতের গণমাধ্যম পৃথিবীর মানে প্রোপাগান্ডা করা বা নেতিবাচক খবর প্রচারে শীর্ষস্থানে অবস্থান করেছে। সুতরাং কিছু কিছু বিষয় আছে, এই যে মাইনরিটিস নিয়ে মানে এখানে ক্লেনজিং হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এই কথাগুলি কিন্তু বাংলাদেশ প্রতিবাদ করে আসছে। এবং আলটিমেটলি এখন সেটা হলো যে বাংলাদেশে না যতটা হিন্দু নির্যাতন হয় এবং যেটা অনেকটাই রাজনৈতিক,
মানে ভারতে কিন্তু মুসলমানদের প্রতি নির্যাতনের মাত্রাটা আরও অনেক বেশি। আমাদের দুর্ভাগ্য বাংলাদেশে এটা অর্গানাইজডভাবে এই মিডিয়া ক্যাম্পেইনটা করা হয় না। তো এই ব্যাপারে আমার মনে সরকার যদি যথাযথ গুরুত্ব মানে প্রদান করে তাহলে দেশের জন্য ভালো হবে। তবে একটা জিনিস সকলকে স্বীকার করতে হবে যে ভারত বাংলাদেশ সম্পর্কে প্রচণ্ড মানে ক্ষতি হয়েছে, মানে আঘাতপ্রাপ্ত হয়েছে, মানে জর্জরিত হয়েছে। এখানে সবারই সকল পক্ষের উচিত যেন এই সম্পর্কটা ক্ষতিগ্রস্ত না হয় সেটার ব্যাপারে সচেতন থাকা। আমি এই ক্ষেত্রে মিডিয়ার অবশ্যই একটা বড় ধরনের ভূমিকা থাকা উচিত বলে আমি মনে করছি। এবং আমরা এই দ্বিপাক্ষিক বৈঠকের আগেও কিন্তু দেখেছি ভারতীয় বিভিন্ন গণমাধ্যম প্রচার করেছে যে মোদি এবং ডক্টর ইউনূসের বৈঠক হবার কোনো সম্ভাবনা নেই, এক ধরনের অনিশ্চয়তা তারা প্রচার করেছে। এর পেছনেও কোনো কারণ দেখছেন কিনা আমি সেই আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব শামীম কামাল, যে আলোচনায় আমরা ছিলাম, আমরা যেমনটি জানি যে বিমস্টেকের কিছুদিন আগেই কিন্তু চীন সফর করেছে প্রধান উপদেষ্টা। সেখানে চীনের সাথে প্রধান উপদেষ্টার বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং স্থলবিশিষ্ট উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে ভারতের যোগাযোগের প্রবেশ পথ সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশকে তুলে ধরে চীনকে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মন্তব্যে ভারতীয় রাজনীতিতে আমরা দেখছি যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই কিন্তু চিকেন স্নেক অঞ্চলে হঠাৎ করে সেনা উপস্থিতি বাড়িয়েছে ভারত। কি বলবেন সবকিছু মিলিয়ে? আচ্ছা, প্রথমত এখানে আরেকটা বিষয়, মানে এর আগের অংশের যে আলোচনা আমরা করলাম তাতে দ্বিপাক্ষিক যে শীর্ষ বৈঠক হয়েছে সাইডলাইনে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, সেখানে আরেকটা কথা বলেছে নরেন্দ্র মোদী। সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে হয়তোবা এই প্রসঙ্গটাকে টেনে অন্য কোনো তৃতীয় রাষ্ট্রের বা তৃতীয় দেশের কোনো মধ্যস্থতার প্রয়োজন নেই। এটা জনগণ এবং দুই দেশই তার সম্পর্ক নির্ধারণ করতে পারে। আমরা কিন্তু এটাই চেয়েছিলাম। দেখুন, চীনের কিন্তু 14টা প্রতিবেশী দেশ। চীন কোনো সময় কোনো বিষয়ে, যদিও কমন বিষয় যেমন দক্ষিণ চীন সাগর নিয়ে তার যে প্রবলেম আছে অনেক দেশের সাথে, কিন্তু কোনো সময় চীন কিন্তু সকলের সাথে একসাথে বসবে না। প্রত্যেকটা ক্ষেত্রে বাইল্যাটারাল সম্পর্ক মেনটেন করে যাবে। এতদিন পর্যন্ত বাংলাদেশ ভারতের সম্পর্কটা ছিল দ্বিপাক্ষিক। এখন হঠাৎ করে চীনের ব্যাপারটা আসার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এটা আমি মনে করি প্রফেসর ইউনূস একটা কথা বলেছেন এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে মানে নেপাল ভুটান যেমন ল্যান্ডলক কান্ট্রি, 7 সিস্টার ল্যান্ডলক, এইটাই বলেছেন। হ্যাঁ, আর এখানে আর অন্য কিছু বিশ্লেষণ, এটার একটা ভোগান্তি তো আছেই ল্যান্ডলক কান্ট্রি এবং 7 সিস্টারের অবস্থা যেটা আমরা বুঝি। এখানে আমি অনেক জায়গায় দেখেছি যে এমন দেয়াল লেখন যে অসমে ভারতীয় শোষণ বন্ধ করো। তার মানে কি, তারা তাদেরকে নির্যাতিত বা তাদেরকে অনেক ক্ষেত্রে বঞ্চিত মনে করে। 7 সিস্টার দেখুন, বাংলাদেশ থেকে ঢাকা বাংলাদেশের রাজধানী থেকে 7 সিস্টার যে কোনো রাজধানীতে পৌঁছাতে কিন্তু 12 ঘন্টা সময়ের মধ্যে পৌঁছানো যায়, কিন্তু এই কলকাতা থেকে 7 সিস্টার যে কোনো জায়গায় পৌঁছাতে সময় লাগে 3 দিন। সুতরাং প্রত্যেকটা 7 সিস্টার প্রত্যেকটা স্টেটই বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক অন্তত রক্ষা করতে খুবই আগ্রহী, কিন্তু ভারত এটা মানে কখনোই মানে এটাকে অ্যালাউ করেনি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু ল্যান্ডলক কান্ট্রি এবং এখানে আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে যেটা কথা বলেছেন, সেখানে কিন্তু বাংলাদেশের বন্দরকে ব্যবহারের জন্য চীনকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু তার মানে এই নয় যে ভারতের বিপক্ষে এটা ব্যবহার করবে, এমন কোনো কথা তিনি বলেননি। দ্বিতীয়ত হলো যে সম্প্রতি চিকেন নেক কথাটি মানে ভারতের গণমাধ্যমে বা তাদের বিভিন্ন জায়গায় উঠে আসছে। এইটার নিরাপত্তার জন্য তারা এখানে কিছু মানে মোতায়েন করেছে, বিশেষ করে S-400 নামে একটা অস্ত্র এটা মোতায়েন করেছে। তার মানে কি, যে তারা মনে করে যে বাংলাদেশ কোনোভাবে চিকেন নেক কেটে দিতে পারে, এরকম কোনো ধারণা। বাংলাদেশকে হুমকি হিসেবে বিবেচনা করছে কি ভারত? ভারত বাংলাদেশকে যদি করে এটা আমাদের জন্য বাড়তি পাওনা, কিন্তু আমরা তো কোনো সময় আমরা তাদের জন্য হুমকি হতে দাঁড়াতে চাই না। আমরা শুধু একটা জিনিসই বলেছি যে ন্যায্যতার ভিত্তিতে। দেখুন, মানে এই অঞ্চলে যে ভারতের যে সামরিক কমান্ড আছে, ইস্টার্ন কমান্ড, আমি ভারতে একটা সামরিক ট্রেনিং করেছি খুব উচ্চ পর্যায়ের। আমি এই আলোচনা থেকে তাদের কথাবার্তা বা বিভিন্ন পেপারস আমি এক্সারসাইজও যে অংশগ্রহণ করেছিলাম, তাতে আমার একটা ধারণা, আমি তখন স্পষ্টভাবে জানতে পেরেছি যে ভারতের ইস্টার্ন কমান্ডের জন্য
হচ্ছে 1.5 ফ্রন্ট। 1 ফ্রন্ট হচ্ছে চায়না এবং 0.5 হচ্ছে গিয়ে সেভেন সিস্টারে যে ইনসার্জেন্সি আছে, এটাকে ওরা ভারত বলে লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট অপারেশন, লিকো। তো এখন কথা হলো যে এখানে কিন্তু প্যারামিলিটারি ফোর্সেস মানে অপারেট করে, এবং যখন পরিস্থিতি খারাপ হয়, যেমন মণিপুরে কিছুদিন আগে যেটা হলো, তখন ভারতীয় সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যোগদান করে। আমাদের জন্য, ভারতের জন্য কিন্তু বড় থ্রেট হলো চায়না। আমরা কোনোভাবেই তাদের কাছে থ্রেট ইম্পোজ করি না, বাট আমরা একটা জায়গায় আমরা খুবই স্পষ্ট, যদি কোনোভাবে কোনো দেশ, শুধু ভারত নয়, কোনো দেশ যদি এখানে দুঃসাহস দেখাতে আসে, তাহলে তার সমুচিত জবাব দেওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা আমরা করছি। এবং আপনি যেটা ভূ রাজনীতি বিশ্লেষক, আপনার কাছে একটু জানতেই চাই, চিকেন স্নেক নিয়ে এত আলোচনা কেন? এই করিডোরটা নিয়ে আসলে ভূ রাজনৈতিক গুরুত্বটি আসলে কিভাবে দেখেন? ভূ রাজনৈতিক এই ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা হলো চিকেন নেক, পাকিস্তান ফ্রন্ট, চাইনিজ ফ্রন্ট, এটা মাঝে মাঝেই উত্তপ্ত করা হয় কাগজ কলমে, মিডিয়ার মাধ্যমে, জাস্ট অন্য বিষয়গুলোকে ডাইভার্ট করার জন্য। সুতরাং আমার কাছে মনে হচ্ছে এটা ভারতীয় একটি জাস্ট একটা পদ্ধতি, যার মাধ্যমে অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে ডাইভার্ট করার জন্য। তাছাড়া চিকেন নেক থ্রেট বাংলাদেশ থেকে তারা আশা করে, তাদের কিন্তু কাগজ কলমে বা আমি কোনো জায়গায় শুনিনি তারা বাংলাদেশ থেকে কোনো থ্রেট এক্সপেক্ট করে বা এখান থেকে কোনো দিন থ্রেট ডেভেলপ হতে পারে। কিন্তু কথা হলো চায়নার থেকে তাদের একটা প্রত্যক্ষ থ্রেট আছে, এবং এই থ্রেটটা কিন্তু তারা সামাল দেওয়ার মতো অবস্থায় নাই। এখন এখানে যে 17 crore ডেভেলপ করেছে, ইটস ফর চায়না, আমরা জানি। এবং চায়নার যে নথুলা পাস, যে মানে বর্ডার আছে, এটা এত উঁচুতে, এত কঠিন জায়গা যে সেখানে কোনো যানবাহন যেতে পারে না, সেখানে মিউল ব্যবহার করা হয়। হ্যাঁ, এবং ওখানে এই পাসগুলি কোনো সময় যদি মানে শীতকালে যখন এটা ক্লগড হয়ে যায়, বরফে ঢাকা পড়ে, তখন কিন্তু কোনো ধরনের থ্রেট ইন্ডিয়াও আশা করে না। কিন্তু তাদের সমস্ত মোতায়েন, সমস্ত পরিকল্পনা, সকল চিন্তাভাবনা প্রতিরক্ষার ক্ষেত্রে এটা হলো চায়না কেন্দ্রিক। আমরা যেমন ভারতের বিষয়ে চিন্তা করি, চায়না ইজ এ হিউজ ফোর্স টু ইন্ডিয়া। চায়না কিন্তু বেসামাল। চায়না 1962 সালে ইন্দো চায়না যে যুদ্ধ হয়েছে, তাতে চায়না বুঝিয়ে দিয়েছে যে ইটস এ ডন্টিং ফোর্স, মানে কোনোভাবেই ভারত মানে চায়নার সাথে তুলনা করার মতো অবস্থা না। এটা আমি জানি, বিকজ আমি ভারতে উচ্চতর সামরিক প্রশিক্ষণ নিয়েছি, আমি চায়নাও নিয়েছি। মানে ভারত স্ট্যান্ডস নোওয়্যার টু ইন্ডিয়া, স্ট্যান্ডস নোওয়্যার টু চায়না। তো এরকম একটা পরিস্থিতিতে তারা যদি এখন আমাদেরকে ভয় পেয়ে বসে যে বাংলাদেশ কোনো কিছু করবে চিকেন নেক নিয়ে, এই জন্য বড় বড় অস্ত্র সামগ্রী মোতায়েন করে, তাহলে এটা আমাদের জন্য বাড়তি পায় না। জনাব শামীম কামাল, ভারত কি বাংলাদেশকে ভয় পাচ্ছে, নাকি ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নকে ভারত মাথা ব্যথার কারণ হিসেবে দেখছে? সে আলোচনায় ফিরবো, বিস্তারিত শুনবো। আবারও বিরতির সময় হয়েছে। দর্শকদের সাম্প্রতিক রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব শামীম কামাল, যে আলোচনায় আমরা ছিলাম, বাংলাদেশকে ভারতের হুমকি হিসেবে দেখার আসলে কারণ কি, নাকি চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নই ভারতের একমাত্র মাথা ব্যথার কারণ? আমি মনে করি না ভারত বাংলাদেশকে কোনোভাবে হুমকি হিসেবে মনে করছে, কারণ ইস্টার্ন কমান্ডের যে ডেভেলপমেন্ট, এটার যে বিভিন্ন ফরমেশন বা বিভিন্ন ধরনের অস্ত্র সামগ্রী যেটাই আনুক না কেন, এটা কিন্তু চীনকে কেন্দ্র করে। সুতরাং এটা বাংলাদেশের ক্ষেত্রে যদি চিকেন নেক নিয়ে কিন্তু চীনের সরাসরি হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। আর আমরা এমন কোনো পরিস্থিতি দাঁড়ায় নেই যে এখান থেকে যুদ্ধাংদেহী একটা মনোভাব নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। সেক্ষেত্রে ভারতের দিক থেকে আমার কাছে মনে হচ্ছে এটা অ্যাটেনশন ডাইভার্সনের মতো একটা বিষয়। এবং চীন যদি কোনোভাবে চায়, চীন যদি আসতে চায় বাংলাদেশে, তার চীনের আশা তো, চীনে এখন অনেক পণ্য বাংলাদেশে অবাধে আসছে এবং এই পার্সেন্টেজ ইজ কোয়াইট হাই। আর এ বাদেও চীনের কিন্তু আপনার বে অফ বেঙ্গলে আসার অন্যতম রাস্তা হচ্ছে গিয়ে সিটওয়ে দিয়ে, মানে মিয়ানমার দিয়ে। সুতরাং সেটা তো তার জন্য অবারিত দরজা। সুতরাং আমি এটা মনে করি না যে চীনকে কোনোভাবে হুমকির উত্তর দেওয়া বা বাংলাদেশের জন্য হুমকি প্রস্তুত করা, এটা কোনোটাই হয়তো বা এজেন্ডা নয়। এটা স্বাভাবিকতা, রুটিন একটা কার্যক্রম বলে আমি মনে করছি। সো এই বিষয়টা আমার মনে হয় খুব সিরিয়াসলি আলোচনার খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। আমরা যেমনটি জানতে পেরেছি, এক যুগ পর বাংলাদেশ পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে এ মাসে। কিভাবে দেখছেন এই সংলাপকে? এক যুগ পরে এটা মানে যেটা হয়েছে, আওয়ামী সরকার সর্বশেষ যখন ক্ষমতায় আসলো 2009 সালে, তারপর থেকে ভারত বাংলাদেশ পাকিস্তান সম্পর্কটা একদম কাট অফ হয়েছিল, যেটা ডিপ্লোম্যাটিক্যালি মোটেই ঠিক হয়নি। হ্যাঁ, তো এটা
অল্প বিস্তর যদি সম্পর্ক থাকতো সেটাই অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয় ছিল। তো যেহেতু একেবারেই সম্পর্কটা কাট অফ হয়ে গেছে, সুতরাং এইটা এখন নতুন করে ভারতের সাথে যেহেতু একটু মানে বড় ধরনের টানাপোড়েন চলছিল, সেক্ষেত্রে পাকিস্তানের সাথে সম্পর্কটা রিওপেন হয়েছে বা রিজিউম হয়েছে। এবং এক্ষেত্রে ভালো, আমরা এটাকে অত্যন্ত যে কোনো গণতান্ত্রিক দেশের সাথে একটা স্বাধীন সার্বভৌম দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক থাকতেই পারে, এখানে কারো অবজারভেশন থাকতে পারে, কিন্তু কেউ বাধা দেওয়ার কারো শক্তি সামর্থ্য বা উচিত হবে না। তো আমাদের জন্য আমি এটাকে পজিটিভ ভেবে দেখছি যে অনেক অমীমাংসিত জিনিস কিন্তু পাকিস্তানের সাথে আছে, যেটা যদি এই সুযোগে, কারণ এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনেক দৃঢ় অবস্থানে দেখতে পাচ্ছি বা চোখে চোখ রেখে কথা বলার একটা আমরা অভ্যাস তাদের মধ্যে লক্ষ্য করছি। যেমন ভারতকে মানে কিছুদিন আগে সম্ভবত 24 ঘন্টার মধ্যে 2টা প্রতিবাদ পাঠিয়েছে, এরকম আগে কখনো ঘটেনি। সো এমন যদি চোখে চোখে রেখে সাহস রেখে কথা বলার সুযোগ থাকে, সেখানে পাকিস্তান তো উন্মুখ হয়ে বসে আছে। যে পাকিস্তান যেহেতু ওই কৌটিল্যের থিওরি অনুযায়ী শত্রু আমার বন্ধু, তাহলে তো এখন ওই সত্ত্বেই পাকিস্তান আমাদের খুব নিকটতম বন্ধু হওয়ারই কথা, যেহেতু পাকিস্তান এবং ভারত হলো চিরশত্রু। তো এক্ষেত্রে আমরা তাদের দিকে যদি হাত বাড়াই, তাদের দোষের কিছু নেই, এবং তারা যে হাত বাড়ালে আমরা যদি হাঁটি তাদের দিকে তারা দৌড়ে আসবে, এটাই স্বাভাবিক। এবং আমাদের এই সুযোগে যে কাজগুলি করা উচিত, 71-এর অনেক কিছু অমীমাংসিত যে বিষয়গুলি আছে সেগুলি কিন্তু এখন চোখে চোখ রেখে কথা বলা উচিত। যেমন আমাদের যে 24 বছরের যে পাওনা, এটা কিন্তু মীমাংসিত বিষয় নয়। এখানে যে পাকিস্তানিরা আছে স্ট্যান্ডার্ড, তাদের ফেরত নেওয়ার বিষয়, এই বিষয়গুলি কিন্তু এখন যে কোনো সরকার যারা দেশের স্বার্থকে প্রায়োরিটাইজ করে তাদের আসা উচিত। ইতোপূর্বে কিন্তু কোনো সরকার এই বিষয়গুলো আনেনি, এমনকি আওয়ামী লীগ সরকারও কিন্তু এই বিষয়গুলো কথা বলে। হ্যাঁ, তাদের সাথে সম্পর্ক কাট অফ, দ্যাট ডাজন্ট মিন যে আমাদের যে অধিকার, এটা কার সম্পদ, সাধারণ মানুষের সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা করা অবশ্যই এটাকে গুরুত্বের সাথে বিবেচনা। এই সময়ে যেহেতু অন্তর্বর্তী কোনো সরকারের কাছে মানুষের আশা অনেক বেশি, কোনো রাজনৈতিক সরকার কিন্তু তার স্বার্থ অনুযায়ী চলবে, তারা কিন্তু এরকম দাবিগুলি করবে বলে মনে হয় না। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এটাকে কাজে লাগাতে পারে, অবশ্যই আমরা অ্যাপ্রিশিয়েট করব। বাংলাদেশে আশ্রিত 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। জনাব শামীম কামাল, জানতে চাই, রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি হলো কি? অগ্রগতি হলো না। আমার স্ট্রেট যেটা কথা, সর্বপ্রথম আমরা বোঝার চেষ্টা করি যে রোহিঙ্গাদের স্ট্যাটাসটা কি। রোহিঙ্গারা হচ্ছে কিন্তু তারা রিফিউজি নয়, তারা আইডিপি না। রিফিউজি দেখার জন্য UNHCR আছে, আইডিপি দেখার জন্য IOM আছে। এরা হচ্ছে স্টেটলেস, তাদের কোনো দেশ নেই। হ্যাঁ, এখন ওই আগে আমি একাধিকবার বলেছি যে আইডিপি এবং রিফিউজিদের তাদের একটা আশা থাকে তাদের বাস্তবিকতায় ফিরে যাওয়ার, কিন্তু পৃথিবীর ইতিহাসে এখনো কোনো দিন কোনো জায়গায় কোনো দেশে কোনো স্থানে একজন স্টেটলেসে তার নিজ দেশে ফেরার কিন্তু ইতিহাস নাই। আপনি 47-48 শেষে প্যালেস্টাইনের কথা চিন্তা করেন, ওই সময় প্রায় 1,25,000 জর্ডানে চলে গেছে, ফিলিস্তিন, তাদের একজনও কিন্তু ফিরেনি। যারা ইজিপ্টে মিশরে গেছে তারা ফিরেনি, যারা সিরিয়ায় গেছে তারা কোনোদিন ফেরেনি। পৃথিবীর ইতিহাসে আপনি কোথাও দেখাতে পারবেন না একজন স্টেটলেসও ফিরে গেছে। সো এরাও তো স্টেটলেস, এরা ফিরবে আমি কিভাবে দেখি। এবং আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, মানে ডিপ্লোম্যাটিক্যালি মিয়ানমার হচ্ছে একেবারে অভদ্র একটা জাতি, একেবারে অভদ্র। তাদের কথার কোনোদিনই কোনো দাম নেই, কোনোদিন তারা কথা রাখেন। এবং খেয়াল করুন, এত বড় একটা গুরুত্বপূর্ণ মিটিং হলো, আমরা আজকে জানতে পারলাম যে বিমস্টেক মিটিংয়ে সম্ভবত বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে মিনংলার সাথে, ভারতে মানে মিয়ানমারের যে জান্তা প্রধান মিনংলার সাথে মিটিংটা। এখানে মিনংলা মিটিং করলো কার সাথে? ভারতের প্রধানমন্ত্রীর সাথে। মিনংলা মিটিং করলো নেপালের প্রধানমন্ত্রীর সাথে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর সাথে হয়নি। এটা আমি মনে করি বাংলাদেশের জন্য ভালো হয়েছে, কারণ এই লেভেলে যদি আলোচনা হয় এবং এই যে 1,80,000 ফেরত নেওয়ার কথা হচ্ছে, এটা একটা পাতানো ফাঁদ। কোনো অবস্থায় বাংলাদেশের একটা রোহিঙ্গাও ফেরত যাবেন। তারা যাবে কোথায়? যে জায়গাটা থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসছে ওটা তো এখন চীনের অর্থনৈতিক জোন, তাহলে তাদের ফেরত নেবে কোথায়? আর এখন কেন? এখন তো জান্তা সরকারের অবস্থান একদম ভাগাড়ের মরা গরু। তাহলে কি আরাকান আর্মিকে রুখতে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার কথা বলছে মিয়ানমার? আরাকান আর্মি একমাত্র সলিউশন, ইউএলএ একমাত্র সলিউশন। আমি এটা 2 বছর ধরে ক্রমাগতভাবে বলে যাচ্ছি। বাংলাদেশ প্রচন্ড ভুল করছে, অত্যন্ত অপেশাদার আচরণ করছে, সঠিক ডিপ্লোম্যাটিক ট্র্যাকটাই বুঝতে পারছে না। কাউকে দিয়ে কিছু হবে না। এখন আমি বললাম যে মিনংলা সহ তৎমাদ বা জান্তা সরকার একদম ভাগাড়ের মরা গরু, তার কিচ্ছু করার সামর্থ্য নাই। আবার প্রবাসী সরকার যেটা আপনার NLDর নেতৃত্বে চলে, অং সান সুচির, তারাও কিছু করতে পারবে না।
একমাত্র সলিউশন এখন করতে পারবে একমাত্র যে স্টেক হোল্ডার যার সাথে বাংলাদেশের এখন অত্যন্ত গুরুত্বের সাথে বসা উচিত সেটা হচ্ছে ইউএলএ এবং আরাকান আর্মি। জেনারেল নায়াং হচ্ছে এখন পুরা মিয়ানমারের হিরো। যতগুলি দেশ আছে, মিয়ানমারের সমস্যাটা কি, বামার এবং অবামারদের মধ্যে। পেরিফেরিতে যতগুলি প্রদেশ আছে এরা কিন্তু সবাই অবামার, আর কেন্দ্রে বসে আছে বামার, অং সান সু চি বামার। কোনো দিনে আর বামারদের ফেরত আসার সম্ভাবনা নাই। এবং রাখাইন হচ্ছে এখন আইকন পুরা মিয়ানমার যে বিচ্ছিন্নতাবাদী যে আন্দোলন হচ্ছে। কিন্তু এদের সমস্যা কি, এই প্রদেশগুলির তারা কি চায়, অটোনমাস চায় নাকি স্বাধীনতা চায়, এইটাই ঠিক করতে পারেনি। এই জন্য কিন্তু প্রলম্বিত হচ্ছে। কিন্তু ঘটনাচক্রে পুরো রাখাইন এখন আরাকান আর্মির দখলে। শুধুমাত্র সিতোয়ের যে 3টা বড় বড় শহর, গুরুত্বপূর্ণ শহর, তার মধ্যে একটা হচ্ছে আপনার কায়েকপু। কায়েকপু হচ্ছে গিয়ে চীনের অর্থনীতির পানির কল, মানে মিয়ানমারের অর্থনীতির পানির কল। মিয়ানমার নেপিদো ছাড়তে রাজি হবে কিন্তু কায়েকপু ছাড়তে রাজি হবে না, বিকজ এখান থেকে 2টা পাইপলাইনে চীনে আপনার তেল এবং গ্যাস সরবরাহ করা হয়। এবং চীনের এখানে বিনিয়োগ, টোটাল বিনিয়োগ হচ্ছে গিয়ে $27 বিলিয়ন। তো এটা যেমন চীন নিয়ন্ত্রণ করছে, মানে আকিয়াবে তিনটা ছোট ছোট 3টা বড় বড় শহর, তার মধ্যে কায়েকপু একটা, আকিয়াব আবার সমুদ্র বন্দর যেটা, এইটা আবার পরিচালনা করছে ভারত। মানে প্রবলেমটা দেখেন, ওইটুক জায়গার মধ্যে ভারত এবং চীনের একটা বড় ধরনের অর্থনৈতিক এবং কূটনৈতিক দ্বন্দ্ব চলছে। তাহলে কি ভূ রাজনীতির ফাঁদে আটকে গেল রোহিঙ্গা প্রত্যাবাসন? রোহিঙ্গার প্রত্যাবাসন আমি কোনো সম্ভাবনাই দেখি না। সুতরাং বাংলাদেশকে যেটা কথা দিচ্ছে হাস্যকর। এটা যদি একমাত্র সলিউশন, আমি বললাম সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার এখন বাংলাদেশ উচিত আরাকান আর্মি বা ইউএল এর সাথে ডাইরেক্ট যোগাযোগ করা। এটা খুব বাংলাদেশের জন্য খুবই ইজি, যদি বাংলাদেশ তাদেরকে নৈতিক সাপোর্ট বা অর্থনৈতিক সাপোর্ট এসবকে, কারণ ভবিষ্যতে যে স্বাধীন রাখাইন তার একমাত্র প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশ, এছাড়া কোনো প্রতিবেশী দেশ নাই। সুতরাং এইটাকে যদি কাজে লাগাতে পারি, আমরা যা হবার হয়েছে, কারণ রোহিঙ্গারা তো বেসিক্যালি রাজাকারের জাতি হিসেবে প্রমাণিত হয়েছে। 1940-42 যে ভুল করেছে অদ্যাবধি তাই করেছে। ইভেন এই কিছুদিন আগে যত ধরনের রোহিঙ্গা অর্গানাইজেশন আছে, আরসা, আরিফ, আরএসও যতগুলি আছে, সবাই হচ্ছে গিয়া, যেমন 2024 সালের 10ই জানুয়ারি অপারেশন 1027 লঞ্চ করা হয়। থ্রি ব্রাদার অ্যালায়েন্স যখন লঞ্চ করে, তো এইটাই ছিল বিগেস্ট অপারেশন যখন থেকে আর কি স্বাধীনতা শুরু করলো। তখন রোহিঙ্গাদের সামনে যে চয়েস ছিল, তারা বীর মুক্তিযোদ্ধা হতে পারতো যদি আরাকান আর্মির সাথে জয়েন করতো, না করে এরা করলো কি রাজাকার হয়ে গেল। বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপনি একেবারেই কোনো সম্ভাবনা দেখছেন না। ধন্যবাদ জানাচ্ছি জনাব শামীম কামাল। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে। দর্শক, শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।